আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ের ৩০০ কোটি টাকা স্বেচ্ছাচারী প্রকল্প বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সম্ভাব্যতা যাচাই না করা, বিমার কাগজ না থাকা এবং উন্নয়নমূলক কাজের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না মেনেই এসব প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বেবিচক। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, এমন অর্থ অপচয় প্রকল্প কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজনৈতিক বিবেচনায় সরকারি অর্থ অপচয় করে এ ধরনের উচ্চাভিলাষী প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল। মূলত এই জায়গাটি হচ্ছে একটি সরকারি মসজিদ, যে মসজিদটিকে এ ধরনের স্থাপনার মাধ্যমে প্রায় 1 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছিল। ঠিকাদারদের সেই কার্যক্রমগুলো ইতিমধ্যে বন্ধ করা হয়েছে, যার ফলে সাশ্রয় হয়েছে 350 কোটি টাকা। মসজিদের জায়গায় জাদুঘর করে কাঠের বিমান আকৃতির এই প্রকল্পের নাম ইন্টেরিয়র ডেকোরেশন অফ মিউজিয়াম। রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের এই কাজের জন্য আগের সরকারের ঘনিষ্ঠ নাম সর্বস্ব ঠিকাদার প্রতিষ্ঠান msunicplus.com ইতিমধ্যে ৭৯ লাখ টাকা বিল উঠিয়ে নিয়েছেন। আরও ৮০ লাখের বেশি বিল গ্রহণে তাগাদা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে মসজিদের জায়গা দখল করে বেবিচকের প্রধান কার্যালয়ের পাশেই আরেকটি প্রকল্প নেওয়া হয় 23 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দের জন্য। আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, যেগুলো অপ্রয়োজনীয় যেসব প্রজেক্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে বরং দেশের মধ্যে যেসব অব্যবহৃত এয়ারপোর্টগুলো রয়েছে সেইগুলোকে সচল করার ব্যাপারে, যেমন বগুড়া যে সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন সচল করার ব্যাপারে অত্যন্ত আমি মনে করি প্রশংসা দাবিদার। বগুড়া এয়ারপোর্ট চালু করতে পারেন, তারপর লালমনিরহাট, শমশেরনগর। শুধু এমন প্রকল্পই নয়, কাওয়ালায় 14 তলায় আবাসিক ভ্রমণ, বেবিচকের প্রশাসনিক এলাকায় নির্মাতা প্রতিষ্ঠান সেমসুর অফিস কমপ্লেক্স, চট্টগ্রামে 6 তলা ভবন নির্মাণ সহ 300 কোটি টাকার কাজ বাতিল করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানা ও কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই না করায় এসব প্রকল্পের অর্থ বরাদ্দ বাতিল করা হয় বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুর্নীতির ব্যাপারটা আপনি জানেন, দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ারে করে। আমাদের যদি কোনো কিছু হয় ছোটোখাটো আমরা ইনভেস্টিগেশন বা মুখ করে আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি, বাট বড় লেভেলে দুর্নীতির ব্যাপারটা দুর্নীতি দমন কমিশন দেখছি যদি কোনো কিছু হয়ে থাকে, কারণ আমি রাইট ওয়ে কমেন্ট করানো ঠিক হবে না। দেশের অর্থনৈতিক দুর্দশার মধ্যেই বিলাসী এমন প্রকল্প নেয়া দেশের সম্পদের অপচয় বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার গুলশানের একটি 10 তলা ভবনের স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর নাম তালিকাভুক্ত ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। সিদ্দিকস নামের ভবনটি টিউলিপের পরিবারের নামানুসারে করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। টেলিগ্রাফ বলছে, এর মাধ্যমে বাংলাদেশে টিউলিপ সম্পর্কিত 5টি সম্পদের খোঁজ পাওয়া গেল, যদিও এর আগে লেবার পার্টি দাবি করেছিল বাংলাদেশে টিউলিপের কোনো সম্পদ নেই। লেবার পার্টির এমপি টিউলিপ ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে। যৌথ বাহিনী বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত 178 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন এলাকা থেকে গত 2 দিনে যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনু সহ 117 জনকে আটক করা হয়েছে। আনোয়ারা সরকার আনুর বিরুদ্ধে 5 অগস্টে মামলা এবং সাবেক মন্ত্রী আকম মোজামেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে গত 2 দিনে 61 জনকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গত রাতে শ্রীপুরে সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেয়া হবে। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। গতকাল বৈঠকের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ তুলে
ধরা হবে। এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জমা চাওয়া হয়। এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ আবারও নিম্ন আয়ের মানুষের জন্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। কারওয়ান বাজারে টিসিবির সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, টিসিবি পণ্য সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? সরকারি ট্রেডিং সংস্থা টিসিবির মাধ্যমে আজ থেকে আবারও 1 মাস 9 দিন পর যে ট্রাক সেল ভ্রাম্যমাণ সেটি কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমটি মূলত রমজান কেন্দ্রিক। যেমনটি জানেন, টিসিবির মাধ্যমে বর্তমানে সারা বাংলাদেশে ভোজ্য তেল এবং ডাল বিক্রির যে কার্যক্রম স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সেটি চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান উপলক্ষে আজ থেকে হচ্ছে ঢাকা মহানগরী এবং চট্টগ্রামে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা এবং 500 গ্রাম খেজুর কিনতে পারবেন সাধারণ যারা ভোক্তা রয়েছেন। মূলত এটি যারা সাধারণ ভোক্তা অর্থাৎ কার্ড নেই এমন নিম্ন আয়ের মানুষরা এটি ক্রয় করতে পারবেন। এটির প্যাকেজ মূল্য ধরা হয়েছে 590 টাকা। এর আওতায় প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা এবং খেজুরের দাম পড়বে প্রতি কেজি 155 টাকা করে। আপনাকে জানিয়ে রাখি, ঢাকা মহানগরীর প্রায় 50টি স্থানে এই ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি চট্টগ্রামে 20টি স্থানে টিসিবির ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমাদেরকে টিসিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, খুব শীঘ্রই দেশের বিভিন্ন জেলায় এবং উপজেলা পর্যায়েও এই কার্যক্রম শুরু হবে। রমজান উপলক্ষে যারা সাধারণ ভোক্তা রয়েছেন বা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে আমাদেরকে টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এবং যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারাও এই কার্যক্রমের সাধুবাদ জানিয়েছেন। প্রতি বছরের মতন এবারও এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন পুরো রমজান মাসব্যাপী যাতে এই কার্যক্রম পরিচালিত হয়। দর্শক, জানছিলাম টিসিবির পণ্যের খবর। জুলাই আন্দোলনে প্রবাসী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে প্রবাসী শ্রমিকরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, কর্মসূচির কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, কিছুক্ষণ পূর্বেই এই যারা আন্দোলন করছেন প্রবাসী শ্রমিকরা তাদের একটি প্রতিনিধি দল, যেখানে 5 থেকে 6 জনের একটি দল, তারা একটু আগেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে গিয়েছেন। তাদেরকে সেখানে ডাকা হয়েছে এবং তারা কিন্তু আজকে মূলত এই দাবি নিয়েই এখানে আসছিলেন। তাদের মূল দাবি ছিল যাতে করে তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে পারেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তার কাছে উপস্থাপন করতে পারেন। যদি তাদের মূল দাবিগুলোর কথা বলি তাহলে তারা প্রথমেই চাচ্ছেন যে যারা বিদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন, যাদেরকে জেলে রাখা হয়েছিল এবং যাদের ভিসা বাতিল হয়ে গিয়েছে, সেই সকল শ্রমিকদেরকে পুনর্বাসন করা। একই সাথে হচ্ছে দুবাইতে এখন নো এন্ট্রি চলছে, অর্থাৎ বাংলাদেশি শ্রমিক নেওয়া হচ্ছে না, এই ব্যবস্থাটি একটি সুরাহা করা এবং যারা হচ্ছেন এই আন্দোলনে জড়িত ছিলেন এবং যারা জেল খেটেছেন কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একটি ফাউন্ডেশন তৈরি করে সেই ফাউন্ডেশনের আওতায় তাদেরকে সহযোগিতা করা। আমরা দেখতে পাচ্ছি যে যারা এতক্ষণ যাবৎ ধরে এই সড়কের সামনে অবরোধ করছেন তারা এই মুহূর্তে সড়ক ছেড়ে তারা চলে যাচ্ছেন। তো এখনও এই সড়কের এই মোড়টিতে এখনও পুলিশের ব্যারিকেডটি রয়েছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ব্যারিকেডটি তুলে দেওয়া হবে এবং যেই 5 জন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গিয়েছেন তারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে তারা যখনই আসলে তাদের দাবি দাওয়া পূরণের আশ্বাসটি পেয়ে যাবেন তখনই তারা কর্মসূচি প্রত্যাহার করবেন এবং শান্তিপূর্ণভাবে তারা আসলে এই যে অবস্থান সেটি তারা ছেড়ে দিবেন। তো সকাল 11টা থেকে এই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাচ্ছিলেন, যার ফলে কিন্তু এই বাংলা মোটর থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে যে রোডটি রয়েছে সেটিতে কিন্তু বেশ বড় একটি যানজট তৈরি হয়েছে এবং এখনও কিন্তু এই রাস্তা বন্ধ থাকার কারণে কিন্তু গাড়িগুলো খুব ধীর গতিতে যাচ্ছে।
তো জসিন্তা, এই ছিল আন্দোলনের খবর। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা তাদের অবস্থান থেকে তারা সরে গিয়ে তারা এখন বলা যাচ্ছে যে তারা আসলে চলে যাচ্ছে। তো আমরা হয়তো কিছুক্ষণ পর জানতে পারবো যে যেই দলটি সেখানে গিয়েছেন তাদের সাথে প্রধান উপদেষ্টার কি কথা হয়েছে। জসিন্তা। দর্শক, জানছিলাম প্রবাসী শ্রমিকদের অবস্থান কর্মসূচির খবর। বিডিআর বিদ্রোহ মামলায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে শুনানি চলছে। আজকে যাদের শুনানি হবে তারা মূলত হত্যা মামলায় সাজা পাওয়া ও খালাস পাওয়া সদস্য। অস্থায়ী আদালতে বিচার পরিচালনা করছেন বিচারক ইব্রাহিম মিয়া। সকাল থেকেই অস্থায়ী আদালতে নিরাপত্তা জোরদার করার জন্য বিভিন্ন বাহিনীর সদস্যরা ব্যাপক তল্লাশির মাধ্যমে অস্থায়ী আদালতে নিরাপত্তা জোরদার করেছেন। 2009 সালের বিডিআর বিদ্রোহ মামলায় 850-এরও উপরে আসামি রয়েছে। এদের মধ্যে 168 জন জামিন পেয়েছেন। যারা জামিন পেয়েছেন তাদের অনেকেই বিস্ফোরক দ্রব্য আইনে জামিন না পাওয়ার কারণে কারাগার থেকে মুক্ত হতে পারেননি। কয়েক বছর ধরে কুড়িগ্রামের চিলমারির ভাসমান ডিপোতে ডিজেল না থাকায় 4 জেলার কৃষক সহ দ্বীপচরের কৃষক ও নৌচালকরা ভোগান্তিতে। সরকারি মূল্যের থেকে বেশি দামে কেনায় উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। নিয়মিত তেল সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় জ্বালানি তেল নিশ্চিত করতে 1989 সালে স্থাপিত হয় যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি লিমিটেড নামে দুটি ভাসমান তেল ডিপো। সেখান থেকে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও লালমনিরহাট জেলার কয়েকটি উপজেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে আসছে। প্রায় 10 লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এই বাস দুটি প্রায় 4 বছর ধরে তেল শূন্য হয়ে পড়ে আছে। ভাসমান ডিপো দুটিতে তেল না থাকায় সেখানে জড়িত শত শত স্থানীয় শ্রমিক বেকার হয়ে পড়েছে। তেল আসে না, কিছু নেই, আমরা তাই সুতি থাকি বসি খাই। এখানে আমাদের ডিপু আছে, অথচ কিন্তু কোনো তেল নাই। আমরা সিলমারির বাসী অনেক কষ্টে আছি, অনেক টাকা খরচ করি, আমরা কৃষি খামার এগুলো করি, আমরা উপার্জন করি চলতেছি। ডিপুটা চলে তাহলে অনেক লোকে ব্যবসা বাণিজ্য করতে আরো সুবিধা পেলে হয়। ভাসমান ডিপোতে তেল না থাকায় ডিলাররা পার্বতীপুর, রংপুর ডিপো থেকে তেল কিনে স্থানীয় চাহিদা পূরণ করছেন। ফলে বাড়তি দামে তেল কেনায় কৃষকের উৎপাদন সহ অন্যান্য খাতে এর প্রভাব পড়ছে। এই তেলটা যদি চিলমারিতে আসে তখন মনে করেন আমাদের বহু লোক আমাদের উপকৃত হবে। কয়েক লাখ লোক, মনে করেন 2 থেকে 2.5 লাখ লোক ভোক্তারা সুবিধা পাবে এবং লেবার বাঁচবে, শ্রমিক বাঁচবে। ভাসমান ডিপোতে তেল না থাকার বিষয়টি জানেন না জেলা প্রশাসক, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন তিনি। এই বিষয়টা যেহেতু কৃষির সাথে রিলেটেড, আমি জিনিসটা অবশ্যই খতিয়ে দেখব যে কী বিষয়, কেন এখানে তেল হচ্ছে না, বা এখন বর্তমানে রেটের অবস্থানটাকে, বা যে অবস্থানে হোক এটাকে আরও ইমপ্রুভ করা যায় কিনা। 4 জেলার বিভিন্ন এলাকায় সেচ মৌসুম এবং ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীতে নৌকা, ড্রেজার মেশিন, ট্রাক্টর, জেনারেটর, মাহেন্দ্র গাড়ি, নসিমন করিমন সহ বিভিন্ন যন্ত্র চালানোর জন্য প্রতিদিন গড়ে তেলের চাহিদা প্রায় 2 লাখ থেকে 2.25 লাখ লিটার। তাই শিগগিরই ডিজেল সংকট নিরসনের দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক।